So hello and welcome my dear student friends. Very good evening to all of you. তোমরা আমাকে সবাই ঠিকঠাক শুনতে পারছো? কাইন্ডলি একবার কমেন্ট করে জানাবে। যদি সবাই ঠিকঠাক আমাকে শুনতে পারছো কাইন্ডলি একবার কমেন্ট করে জানাবে বন্ধুরা। Yes sir, sound clear. Okay. তো এক সেকেন্ড ওয়েট বন্ধুরা। সো তোমরা পিপিটি দেখতে পারছো? তোমরা পিপিটি দেখতে পারছো? একবার কমেন্ট করে জানাও। ভেরি গুড ইভিনিং। ইয়েস ওকে, চলো তাহলে বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও বা দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, বাট আমাদেরকে ভালো থাকতে হবে এবং সব সময় সবাই সবার পাশে থাকতে হবে, তাই না? ওকে, অল ক্লিয়ার। তো বন্ধুরা আজকে যথেষ্ট হ্যাপি বিকজ কালকে বাড়িতে যাচ্ছি আফটার এ লং 5 মান্থস। ঠিক আছে, এটা পলিটি না ভাই, আজকে ক্লাস হবে ইকোনমি, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি। তো সাউন্ড একবার চেক করে নাও সুখেন্দু, সাউন্ড সব ঠিকঠাক আছে, সবাই শুনতে পারছে ঠিকঠাক? চলো তোমার সাউন্ড একটু তুমি চেক করে নাও। ওকে না ভাই, পড়ানো শুধুমাত্র কালকে অরিত্র, কালকে এবং পরশু, ঠিক আছে, কালকে এবং পরশু এই দুদিনই ক্লাস অফ থাকবে, ঠিক আছে। এই দুদিনের ক্লাস, যেটা 18 এবং 19 তারিখের যেটা ক্লাস, সেটা আবার তোমরা পেয়ে যাবে 20, 21, মানে শনিবার এবং রবিবার তোমাদের কোনো ক্লাস হয় না। সেই দুদিন তোমাদেরকে আমরা এই দুদিনের ক্লাসটা করে দেবো, ঠিক আছে, সেম শিডিউলে। ওকে আচ্ছা, আমার ফ্লাইট স্বর্ণালী কালকে সকাল 10:30টায় এবং আমার অ্যাকচুয়ালি কানেক্টিং ফ্লাইট, তো আমি সকাল 10:30টার দিকে দিল্লি থেকে বেরোবো এন্ড আমি কলকাতাতে পৌঁছে যাব 12টার মধ্যে। অ্যান্ড দেন আমার আবার বিকেল 2:10-এ আমার আবার কলকাতা থেকে ফ্লাইট, দেন আমি পৌঁছে যাব 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে গুয়াহাটি, ঠিক আছে। তো এই আছে আমার কালকের শিডিউল। তো আফটার এ লং টাইম চলো শুরু করছি আমাদের আজকের সেশন বন্ধুরা, চলো। থ্যাংক ইউ সো মাচ স্বর্ণালী। চলো শুরু করছি আমাদের আজকের সেশন। তো বন্ধুরা আজকে যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব ইন্ডিয়ান ইকোনমিতে, সেই চ্যাপ্টারটা হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া। ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। বেসিক্যালি আমরা আমাদের লাস্ট ক্লাসে ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেটস আমরা সব দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখব প্ল্যানিং সিস্টেম ইন ইন্ডিয়া, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যদি আমি বলি একটা দেশে ওয়াই প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, আমাকে কমেন্ট করে বলো তো দেখি, ওয়াই প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট বন্ধুরা? প্ল্যানিং কেন ইম্পর্টেন্ট? দেবশ্রী স্ক্রিনটা একটু দেখে নাও। আমি বাকিটা তো সবাই দেখতে পারছে মোটামুটি, ব্ল্যাক স্ক্রিন। ইকোনমিক্স ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা তোমরা স্ক্রিন দেখতে পারছো কিনা একবার আমাকে বলো তো কমেন্ট করে। আই থিঙ্ক দেখতে তো পারতে হয়। স্ক্রিন দেখতে পারছো কিনা একবার বলো দেখি, ভালো করে বলো একবার দেখি স্ক্রিন দেখতে পারছো কিনা। আমি এখন আবার ব্যাক করলাম তোমাদের কমেন্ট দেখার জন্য। হ্যাঁ পারছি, তার মানে সবাই পারছে যখন নিশ্চয়ই তুমি একটু চেক করে নাও, হয়ে যাবে। প্ল্যানিং ছাড়া কিছুভাবে ইকোনমি রেগুলেট করা সম্ভব নয়। ওকে ইয়েস স্যার, হ্যাঁ যাচ্ছে। ওকে, সো ওয়াই প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট? প্ল্যানিং বা দেখো, আমাদের যেমন আমরা জানি, আমরা যে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছি, আমাদের লাইফেও যদি আমরা দেখি প্ল্যানিং ইজ প্লেইং আ ভেরি বিগ রোল, তাই না? সুমন বলছে ফার্স্ট ডেভেলপমেন্ট এন্ড এক্সিকিউশনের জন্য হিউম্যান ডেভেলপমেন্ট প্লাস ইকোনমিক ডেভেলপমেন্ট। অভয় বলছে প্রপার কান্ট্রিজ ইকোনমিক কন্ডিশন মেক বেটার। ওকে, প্ল্যানিং গিভস ডাইরেকশন। দেবলীনা দেবাশিস প্ল্যানিং এইডস ইন অপটিমাম এন্ড জাস্ট ইউজ অফ রিসোর্সেস। ওকে, তো একদম ঠিক, তোমরা বিভিন্ন ভাবে নিজের মতো করে চিন্তা ভাবনা করেছো, একদমই ঠিক। বেসিক জিনিস যদি আমরা বলি, প্ল্যানিং যে কোনো সেক্টরে প্ল্যানিং ইম্পর্টেন্ট কেন হয়, সেই সম্পূর্ণ ব্যবস্থাটাকে বা সম্পূর্ণ যে আমাদের লক্ষ্য, যেটা আমাদের গোল, সেই গোলটাকে যাতে আমরা খুব সুন্দর করে সেখানে রিচ করতে পারি, আমাদের টার্গেটে যাতে আমরা খুব সুন্দর করে রিচ করতে পারি,
তার জন্য আমাদেরকে কি প্রয়োজন? তার জন্য আমাদেরকে প্ল্যানিং প্রয়োজন। সেরকমই আমাদের মতো ভারতবর্ষের মতো একটি দেশে অর্থনৈতিক উন্নতির জন্য বা আমরা বলতে পারি হিউম্যান লাইফ বা আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এই সবকিছু আমরা একটা টার্গেট মানে সেট করি যে এই বছর আমি 20 টাকা রোজগার করেছি, সামনের মাসে আমি 40 টাকা রোজগার করব, তারপরের মাসে আমি 50 টাকা রোজগার করব। সো হোয়াট ইজ দিস? দিস ইজ আ টার্গেট। এটা হচ্ছে আমার একটা ফিনান্সিয়াল টার্গেট। আমি আমার ফিনান্সিয়াল আপগ্রেডেশনের জন্য একটা টার্গেট সেট করছি। সেরকমই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি করার জন্য একটা টার্গেট নেওয়া হয় এবং সেই টার্গেটটাতে মানে পৌঁছানোর জন্য কি করা হয়? কিছু প্ল্যানিং নেওয়া হয়। কিছু প্ল্যানিং নেওয়া হয় যে আমরা এইভাবে মুভটা করব, এই ধরনের কাজগুলি আমরা করব এবং 2020-21 সালের আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা থাকবে এই জিনিসগুলি, তাই না? কারণ একটা মানুষ একটা বছরের মধ্যে তো সবকিছু করে উঠতে পারে না। সেরকমই আমাদের দেশও এক বছরের মধ্যে একেবারে 0 থেকে 100-এ পৌঁছে যেতে পারবে না। সে ধাপে ধাপে যাবে, সে ধাপে ধাপে যাবে। এর জন্য কি প্রয়োজন? প্ল্যানিং প্রয়োজন। এবং তার জন্যই আমাদের ভারতবর্ষে স্বাধীনতার পরে পরেই এই ইকোনমিক প্ল্যানিং এর যে চিন্তাধারাটা, সেটা কিন্তু এসছিল। ইকোনমিক প্ল্যানিং এর চিন্তাধারাটা কিন্তু এসছিল এবং সেই মতেই স্বাধীনতার আগের থেকে কিছুটা এরকম মনোভাব ছিল। যখন থেকে ব্রিটিশরা ভারতবর্ষে ছিলেন তখন থেকে কিন্তু ভারতবর্ষে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এক সেকেন্ড বন্ধুরা, ওকে, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটিকে সেট আপ করা হয় আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর চেয়ারম্যানশিপে ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ করা হয় 1938 সালে, 1938-এ। ফার্স্ট ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938-এ আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরুর নেতৃত্বে এটা গঠন করা হয়। এন্ড আফটার ইন্ডিপেন্ডেন্স মানে 1947 সালের পরে যদি আমরা দেখি, আমাদের ন্যাশনাল, আমাদের যে প্ল্যানিং কমিশন, আমাদের যে প্ল্যানিং কমিশন, আমাদের প্ল্যানিং কমিশন সেট আপ করা হয় 15th মার্চ 1950-তে, 1950-তে। বোঝা গেছে এতটুকু? তার মানে প্ল্যানিং এর যে অর্থনৈতিক যে একটা পরিকল্পনা, সেই প্ল্যানিং এর ধারণাটা কিন্তু আমাদের ভারতবর্ষে স্বাধীনতার আগেই চলে এসেছিল এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটিকে সেট আপ করা হয়েছিল জওহরলাল নেহেরুর নেতৃত্বে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরু 1938 সালে। এবং 1947 সালে মানে আফটার ইন্ডিপেন্ডেন্স 1947 সালের পরে প্ল্যানিং কমিশনকে সেট আপ করা হয় 15th মার্চ 1950-তে। এতটুকু কার কার ক্লিয়ার একবার কমেন্ট করে বলো বন্ধুরা, এতটুকু কার কার ক্লিয়ার হয়েছে একবার কমেন্ট করে বলো। বুঝা গেছে তাহলে কেন প্ল্যানিং ইম্পর্টেন্ট? ক্লিয়ার? অল ক্লিয়ার? ওকে, চলো। এবার যদি আমরা দেখি বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পারছো this article will keep you update on the history and objective of economic planning in India। এবং আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি, আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতে পারছো the plan era started from 1st April 1951। কি বলেছে দেখো, একদম প্রথম থেকে আমরা দেখছি। তাহলে আমরা 15th মার্চ 1950-তে আমাদের প্ল্যানিং কমিশন সেট আপ হয়ে গেল এবং প্ল্যান এরা যেটা স্টার্ট হয়ে গেল আমাদের 1st এপ্রিল 1951 থেকে উইথ দ্য লঞ্চিং অফ দ্য ফার্স্ট 5-year প্ল্যান 1951 থেকে 1956। তাহলে আমাদের যেটা ফার্স্ট 5-year প্ল্যান বা প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, ফার্স্ট 5-year প্ল্যান, এই ফার্স্ট 5-year প্ল্যানটা কিন্তু আমাদের 1st এপ্রিল 1951 থেকে কিন্তু শুরু হয় এবং 1956 অবধি এটাকে প্ল্যান করে নেওয়া হয়। ঠিক আছে? The article will keep you update on the history of the objective of the economic planning, সেটা আমরা দেখবো এখনই। এবং এই প্ল্যানিং যে 5-year যে প্ল্যানিং কমিশন, সেটা কিন্তু আস্তে 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 করে
2015-তে এসে পরিবর্তন হয়ে নতুন একটা কমিটি হিসাবে পরিবর্তন হয়ে চলে আসে। সাকসেসর হচ্ছে নীতি আয়োগ। আমরা এর বিষয়েও এই আর্টিকেলে আমরা সম্পূর্ণ পড়বো আজকের ক্লাসে। এখন যদি আমরা দেখি, the term economic planning is used to describe the long term plans of the government of India to develop and coordinate the economy with efficient utilization of resources. এখানে একটা সুন্দর তোমরা ডেফিনেশন দেখতে পাচ্ছ। the term economic planning যেটা বলেছে used to describe, কি ডেসক্রাইব করতে চেয়েছে? লং টার্ম যেটা আমাদের গোল, আমাদের যেটা লক্ষ্য, যেটা সরকারের, টু ডেভেলপ দ্য কোঅর্ডিনেট ইকোনমিক যে এফিসিয়েন্সি ভারতবর্ষের, সেটাকে কিভাবে আমরা ইউটিলাইজেশন করতে পারি, রিসোর্সের কিভাবে ইউটিলাইজেশন করতে পারি, তার জন্য একটা পুরোপুরি একটা পরিকল্পনা। বোঝা গেছে? এতটুকু কার কার ক্লিয়ার একবার বলো। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা আমাদের কত সালে এবং কার কিসের জন্য? নীতি আয়োগ। ইয়েস, একদম ক্লিয়ার, বোঝা গেছে। বেসিক বেসিক আমরা তো ইনডেপথে ঢুকবো এখন আস্তে আস্তে করে, লেয়ার বাই লেয়ার আমরা ইনডেপথে ঢুকবো। তার আগে যে বেসিকটা, হ্যাপি লাইফ নীতি আয়োগ এখন না, নীতি আয়োগটা পরে, সেটা আমরা প্রথমে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার, এইভাবে এইভাবে করে করে আমরা 12th 5 ইয়ার প্ল্যান অবধি যাবো, এন্ড দেন আমরা নীতি আয়োগের ভেতরে ঢুকবো। ঠিক আছে? প্রথমেই নীতি আয়োগ না, একদম সিকোয়েন্সে পড়তে হবে। ঠিক আছে? একদম সিকোয়েন্সে পড়তে হবে। ঠিক আছে? দেখো, পড়াটাও কিন্তু একটা আর্ট। পড়াশোনা যেটা আমরা করছি, ঠিক আছে, পড়াশোনাটাও কিন্তু ইজ আর্ট। আমি কোনটা পড়বো, কোনটা তার পরে পড়বো, এই কোরিলেশনটা যদি তুমি না আনতে পারো, দেন সিভিলস ইজ টু টাফ ফর ইউ। সিভিলস এর জন্য তোমাকে সাবজেক্ট কোরিলেশনটা খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? চলো আমরা তাহলে শুরু করছি। এবার যদি আমরা দেখি the long term objectives of the 5 year plan, পঞ্চবার্ষিক পরিকল্পনার যেটা দীর্ঘ যেটা মানে পরিকল্পনা ছিল, সেই লং টার্ম যে অবজেক্টিভ গুলি কি কি ছিল, লং টার্ম অবজেক্টিভ পঞ্চবার্ষিক পরিকল্পনার কি কি ছিল? নাম্বার 1, হাই গ্রোথ রেট টু ইমপ্রুভ দ্য লিভিং স্ট্যান্ডার্ড অফ রেসিডেন্টস অফ ইন্ডিয়া। যদি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়, হোয়াট আর দ্য অবজেক্টিভ, হোয়াট আর দ্য অবজেক্টিভস behind the economic planning, behind the economic planning, তোমাদের পরীক্ষায় প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিল, তখন তোমাকে উত্তর করতে হবে। তাহলে আমাকে তার জন্য লং টার্ম এবং তাদের মেইন অবজেক্টিভ গুলি জানতে হবে। তাহলে মেইন প্রধান অবজেক্টিভ কি ছিল? হাই গ্রোথ রেট টু ইমপ্রুভ দ্য লিভিং স্ট্যান্ডার্ড, মানে মানুষের যে জীবনের যে লিভিং স্ট্যান্ডার্ডটা সেটাকে ইমপ্রুভ করার জন্য, হাই গ্রোথ রেট আনার জন্য, ইকোনমিক স্টেবিলিটি আনার জন্য, এন্ড প্রসপেরিটি, সেলফ রিলায়েন্ট, যেটা আমরা আজকের ডেটে পড়ছি আত্মনির্ভর ভারত, যেটা আমাদের প্রধানমন্ত্রী করেছে আত্মনির্ভর, এই আত্মনির্ভরতা, সেলফ রিলায়েন্ট ইকোনমি, সোশিয়াল জাস্টিস এন্ড রিডিউসিং দ্য ইনইকুয়ালিটিস, সোশিয়াল জাস্টিস মানে সম অধিকার, প্রত্যেকজন ব্যক্তি, ইকোনমিক সোশিয়াল জাস্টিস আমরা পড়েছি, ইকোনমিক সোশিয়াল জাস্টিসটা আমরা পড়েছি অলরেডি। তো ইকোনমিক সোশিয়াল জাস্টিস এবং সবার মধ্যে যাতে একটা ইকুয়াল ভাবে একটা ইকোনমিক রিসোর্সেস ডিস্ট্রিবিউশন হতে পারে তার ব্যাপার, মডার্নাইজেশন অফ দ্য ইকোনমি, এবং অর্থনৈতিক ব্যবস্থাকে যতটা পারা যায় মডার্নাইজেশন করা। এই ছিল আমাদের ইকোনমিক যে প্ল্যানিং, যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, তার বেসিক কিছু অবজেক্টিভস, যার উপরে নির্ভর করে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং এর যে পিলার্স, সেই পিলার্স গুলি দ্বারা হয়েছিল। এবং এই যে the idea of economic planning for the 5 years was taken from, আমরা কোথা থেকে নিয়েছি পঞ্চবার্ষিক পরিকল্পনার আইডিয়াটা? সোভিয়েত ইউনিয়ন, that means that is USSR এর থেকে আমরা নিয়েছিলাম। USSR means ইউনিয়ন সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া। এই ইউএসএসআর থেকে আমরা নিয়েছিলাম আমাদের যে ধারণা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই ধারণা নিয়েছিলাম আমরা আন্ডার দ্য সোশ্যালিস্ট ইনফ্লুয়েন্স অফ দ্য প্রাইম মিনিস্টার পন্ডিত জওহরলাল নেহেরু। এই ধারণাকে নিয়ে এসেছিলেন ভারতবর্ষে। এতটুকু কার কার ক্লিয়ার একবার কমেন্ট করে বলো আগে, এতটুকু কার কার ক্লিয়ার কমেন্ট করে বলো একবার, রাশিয়া থেকে একদম এতটুকু কার কার ক্লিয়ার কমেন্ট করে বলো, ক্লিয়ার?
ক্রিস্টাল ক্লিয়ার, খুব মন দিয়ে বুঝবে, এই ক্লাসের মধ্যেই পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, পরে খালি রিভিশন করবে, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, কোনো মাথার মধ্যে কোনো অন্য ডিস্ট্রাকশন আনবে না কিন্তু, আগে আমি বলে দিলাম। চলো তাহলে আমরা কি দেখতে পারলাম যে ইকোনমিক প্ল্যানিং, যে ইকোনমিক প্ল্যানিং এর যে ধারণা সেটা আমরা পেয়েছি ইউএসএসআর থেকে, এবং এই ধারণাটাকে ব্রিং করেছিল ইন্ডিয়াতে পন্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখো, the first 8 5-year plan in India emphasized on growing the public sector with huge investment in heavy and basic industries. প্রথম আমরা যে ফার্স্ট 5-year প্ল্যান থেকে যে আমরা পড়বো, ফার্স্ট 5-year প্ল্যানের থেকে শুরু করে একদম আমাদের 8তম 5-year প্ল্যান পর্যন্ত আমাদের যে চিন্তা ভাবনা ছিল প্ল্যানিং এর, সেটা গুরুত্ব দেওয়া হয়েছিল এমফাসাইজ অন গ্রোয়িং দা পাবলিক সেক্টর, মানে সরকারি সেক্টরকে বেশি এমফাসাইজ করা হয়েছিল, যে কোনো জিনিসের সরকারি সেক্টর, উইথ এ হিউজ ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের পয়সা, মানে আলটিমেটলি আমাদের ট্যাক্সের পয়সাকে হিউজ ইনভেস্টমেন্ট ইন হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিজ কে গুরুত্ব দেওয়া হয়েছিল। বাট সিন্স দ্য লঞ্চ অফ 9th 5-year প্ল্যান ইন 1997, attention has shifted towards making government as a growth facilitator. কিন্তু এই চিন্তাধারাটাই কোনো না কোনো ভাবে পরিবর্তন হয়ে গেছিল 1997 সালে। আমি বলবো 1997 সালটাও এক্স্যাক্টলি না, 1993 সাল থেকেই 1993 তে যখন ভারতবর্ষের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আমাদের পূর্ব প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যখন আমাদের ভারতবর্ষের পূর্ব অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি 1993 সালে যে নতুন পলিসিটা আনেন এলপিজি মডেল, দ্যাট ইজ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। তার মানে আলটিমেটলি লাইসেন্সিং রাজকে খতম করে দেওয়ার যে একটা পরিকল্পনা, কারণ তার আগে অবধি যেটা ছিল অর্থনৈতিক ব্যবস্থা, বিউরোক্রেটসদের হাতে যথেষ্ট সংখ্যক পাওয়ার ছিল, বিউরোক্রেসি বা মিডলম্যানের হাতে, যার জন্য ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার ফেস করতে হয়েছিল ভারতবর্ষের লোকদের। যখন থেকে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন যখন থেকে হয়ে গেল, তখন থেকে ভারতবর্ষ যথেষ্ট পরিমাণে এফডিআই পাওয়া শুরু করলো, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাওয়া শুরু করলো, প্রাইভেট সেক্টর পিপিপি মডেলে কাজ হওয়া শুরু হলো, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে কাজ হওয়া শুরু হলো, এবং 1997 থেকে পুরোপুরি ভাবে আমাদের যে ইকোনমিক যে পরিবর্তনটা, ইকোনমিক প্ল্যানিং এর যে পরিবর্তনটা, সেটাকে কিন্তু আমরা দেখতে পারলাম। এবং অনেক সময় এই কথাটা বলা হয় যে আজকের ডেটে যে ইকোনমিক গ্রোথের যে জায়গাটা রয়েছে, সেটা এই 1993 সালের পরের থেকেই কিন্তু এই খেলার গ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়েছে, যেটাতে আজকের ডেটে প্রত্যেকজন অর্থমন্ত্রী এসে ব্যাটিং করছে। এটা অনেক সময় অনেক অর্থনীতিবিদরা বলেন। এতটুকু কার ক্লিয়ার, একবার আগে কমেন্ট করে বলো, সুন্দর করে বুঝতে পারছো? একদম বেসিক কনসেপ্ট দিয়ে বুঝতে পারছো কিনা? ইকোনমিক্স পড়তে এবার মজা লাগছে? একদম একদম বুঝতে পারছো কিনা একবার কমেন্ট করে বলো। এতটুকু সবার ক্লিয়ার তো? ওকে, এলপিজির মানেটা হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। ক্লিয়ার? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। 1993 সালে আমাদের ভারতবর্ষ সর্বপ্রথম এই যে মানে ইকোনমিক যে ব্যবস্থা, বিভিন্ন বিজনেস, আগে কি ছিল 1993 সালের আগে, আমি পিপিটি দিয়ে নিয়ে মুখে তোমাদেরকে একটু কথা বলে দিচ্ছি, তোমরা এখানে শুনে নাও সবাই, অল্প বলবে আমাকে বুঝতে পেরেছো কিনা। 1993 সালের আগে যেটা আমরা দেখতে পেলাম যে গভর্নমেন্ট, আমাদের যে সরকারের যেটা প্ল্যানিং ছিল, সেটা সব থেকে বেশি এমফাসাইজ করা হতো গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে। তুমি একটা কথা মনে রাখো, আজকের ডেটে ভারতবর্ষে যদি প্রাইভেট সেক্টররা যদি কাজ করতে দেওয়া না হতো, সাপোজ রিলায়েন্স ইন্ডাস্ট্রি কাজ করছে, টাটা ইন্ডাস্ট্রি কাজ করছে, বিড়লা কাজ করছে, গোদরেজ কোম্পানি কাজ করছে, মারুতি সুজুকি কাজ করছে, বিভিন্ন ফরেন কোম্পানিরা এখানে কাজ করছে, এদেরকে যদি তুমি ইকোনমিক ফ্রিনেস যদি তুমি না দিতে, তুমি তাদের উপরে যদি তুমি বার্ডেনস রাখতে, এই বড় বড় কোম্পানিগুলিকে আজকে কি এতটা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারতো? আজকে তো এই কোম্পানিগুলো তো যথেষ্ট পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট হয়ে আছে। এবং আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের যেটা ইকোনমিক ব্যবস্থা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের
মিক্সড ইকোনমিক ব্যবস্থা, মিক্সড অর্থনীতি আমরা বলি। তার মানে কি, আমাদের ভারতবর্ষের যে ইকোনমিক সিস্টেমটা, আমাদের ভারতবর্ষের যে ইকোনমিক যে সিস্টেমটা, এই ইকোনমিক সিস্টেমটা সরকার প্লাস প্রাইভেট সেক্টর দুজনে মিলে মার্কেট মেকানিজমের ডিসিশন গুলি নেয়, তাই তো? এটা কিন্তু আমরা বলেছি গভর্নমেন্ট মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে কি, মানে আমরা যখন এর আগে পড়েছি ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেখানে সরকারের কোনো রোলই নেই, সোশ্যালিস্টিক ইকোনমি, যেখানে প্রাইভেটের কোনো রোলই নেই। কিন্তু ভারতবর্ষ ফলো করে মিক্সড ইকোনমি, মানে যেখানে সরকার প্লাস প্রাইভেট সবাই মিলে একটা মার্কেট বা একটা অর্থনৈতিক ব্যবস্থাকে তৈরি করে। তাহলে 1993 সালের আগে এই ব্যবস্থাটা এতটা ফ্লেক্সিবল ছিল না, এতটা ফ্লেক্সিবল ছিল না। কিন্তু 1993 তে হয়তো তোমাদের মধ্যে এখানে অনেকেরই তখন জন্ম হয়েছিল। 1993 সালে আমরা যদি দেখি কি হলো, তখনকার যে অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এলপিজি মডেলকে ইন্ট্রোডিউস করলো ভারতবর্ষে, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। মানে যে কোনো ধরনের ব্যবস্থা, সেটা প্রাইভেট সংস্থাও সেখানে কাজ করবে, সরকারও সেখানে কাজ করবে, মানে পিপিপি এই মডেলে কাজ হবে। গ্লোবালাইজেশন, ফরেন কান্ট্রির লোকরা এফডিআই দিতে পারবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে, ফরেন কান্ট্রির বিজনেসম্যানরা। আজকের ডেটে যে আমরা, তুমি দেখতে পারো তোমরা, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি করে, আমাদের আজকের ডেটে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেরকম আমরা দেখতে পারি ইনভেস্টমেন্ট সামিট গুলি করে। যেমন কিছুদিন আগে আসামে অ্যাডভান্টেজ আসাম বলে একটা প্রোগ্রাম হয়েছিল, বিশ্ব বাংলা বিজনেস সামিট। ইয়েস সুমন, একদম বিশ্ব বাংলা বিজনেস সামিট। মানে এটা কি, সেখানে ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানির ওনাররা আসে এবং সরকার তাদেরকে কি দেয়, ফ্যাসিলিটি প্রোভাইড করে, যে আমি এতটুকু জায়গা আপনাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইকোনমিক বেল্ট বা এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আপনারা যদি মাটি লিজে নেন আপনাদেরকে এত পার্সেন্ট ছাড় দেওয়া হবে, আপনাদের উপরে এই ধরনের ট্যাক্স, যেটা সাধারণত যে ট্যাক্সগুলি লাগানো হয় সেই ট্যাক্সগুলিকে কমিয়ে দেবো আমরা। কেন দিচ্ছে সরকার? সরকার দিচ্ছে বিকজ টু ডেভেলপ দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ স্টেট, বিকজ টু ডেভেলপ দ্য ইকোনমিক স্ট্রাকচার অফ স্টেট। তার জন্য তো বিশ্ব বাংলা সামিট, বিজনেস সামিট, নাহলে এর দরকারটা কি ছিল? কিন্তু 1993 সালের আগে এই কনসেপ্টটা এতটা ফ্লেক্সিবল ছিল না। এবং ঠিক সেইভাবেই ভারতবর্ষের অর্থনীতিতে যদি আমরা দেখি, ভারতবর্ষের অর্থনীতিতে যদি আমরা দেখি, প্রথম যে আটখানা যে প্ল্যানিং ছিল, এই আটখানা প্ল্যানিং ছিল সরকার শুধুমাত্র সেলফ রিলায়েন্ট, নিজেই শুধুমাত্র হিউজ ইনভেস্টমেন্ট করবে বা কোনো ধরনের প্রাইভেট সেক্টর এখানে ভালো করে কাজ করতে পারবে না, এই ধরনের চিন্তাধারা। কিন্তু করছিল, প্রাইভেট সেক্টরও কাজ করছিল, বাট ততটা ফ্লেক্সিবল ছিল না, সবার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু 1993 সালের পরে, এবং এখানে বলা হয়েছে 1997, মানে 5 ইয়ার প্ল্যানের পরে আমরা কিন্তু দেখতে পেরেছি কি, আমরা দেখতে পেরেছি যে আমাদের যে ইকোনমিক ব্যবস্থাটা সেটা যথেষ্ট ফ্লেক্সিবল হয়ে গেছে, ফ্লেক্সিবল হয়ে গেছে। এবং এবং আবার আমরা 5 ইয়ার 5 ইয়ার প্ল্যানের থেকে আরম্ভ করে 5 ইয়ার প্ল্যানের পরে কিন্তু আমাদের পুরোপুরি প্ল্যানিং কমিশনটা নাই, একদম ডিস্ট্রয় হয়ে গেল বা অ্যাবলিশড হয়ে গেল। এখানে ঢুকে আসলো কি, নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেখানে গভর্নমেন্ট নিজের পার্টিসিপেশনকে কম করেছে, গভর্নেন্সকে বেশি করেছে। আমরা নীতি আয়োগ নিয়ে আমরা আগের স্লাইডে আমরা পড়বো। এতটুকু অবধি কার কার ক্লিয়ার একবার আমাকে বলো। এতটুকু, এতটা খুবই সিম্পলি তোমাদেরকে আমি বুঝাচ্ছি।
সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে শুনতে পারছো ঠিকঠাক সবাই? তোমরা কি শুনতে পারছো? হ্যাঁ 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 স্যার, ওকে চলো। অ্যাকচুয়ালি লোডশেডিং হয়ে গেছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দিল্লিতে বর্তমান আমার মনে হয় আমাদের ওখানকার গ্রাম্য অঞ্চলগুলির থেকেও বেশি ইলেকট্রিসিটি প্রবলেম এখানে। মানে এত ইলেকট্রিসিটি প্রবলেম আমি দেখিনি। ঠিক আছে, তো কিছু করার নেই, বাজে জায়গা। চলো, সুমন বলছে বাজে জায়গা। ভাই দেশের রাজধানী, বাজে জায়গা বললে হবে না। ঠিক আছে, বিভৎস গরম সুমিতা, বিভৎস গরম। ঠিক আছে, সত্যি কথা বলতে ইলেকট্রিসিটি বিল ভরেছি, যদিও বা বলাটা উচিত না। এই মাসে ইলেকট্রিসিটি বিল দিয়েছি 8,000 টাকা ইলেকট্রিসিটি বিল। ঠিক আছে, তো বুঝতেই পারছো কি অবস্থাতে আছি। ওকে, সো লেটস স্টার্ট, লেটস বিগিন যেখানে ছিলাম আমরা। এসির চার্জ যথেষ্ট বেশি সুমিতা, এসির চার্জ যথেষ্ট বেশি। ঠিক আছে, তার জন্য এই সমস্যাগুলি হয়। ওকে চলো, তো দেখো এখানে তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা অলরেডি এতটুকু বুঝে নিয়েছি। এবার আমরা বুঝবো যে অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং যেটা, সেটাকে আমরা একটু বড় করে এলাবোরেটলি আমরা বোঝার চেষ্টা করব। নাম্বার ওয়ান, ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট কি বলেছে দেখো, দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া। ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া ইজ মেজার্ড বাই দ্য ইনক্রিজ দ্য জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। এবং একটা দেশের জিডিপি এবং পার ক্যাপিটা ইনকামকে তুমি যদি উন্নতি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তোমার প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে প্ল্যানিং এর যে মেইন অবজেক্টিভটা ছিল সেটা ছিল দেশের জিডিপি, দেশের পার ক্যাপিটা ইনকামকে উন্নতি করা। নেক্সট বলেছে ইনক্রিজ লেভেলস অফ এমপ্লয়মেন্ট, একদমই ঠিক। An important aim of economic planning in India is to better utilize and available of human resources. আমাদের যে হিউম্যান রিসোর্স মানে মানুষ সম্পদ, মানব সম্পদ যাকে আমরা বলতে পারি, মানব সম্পদ যেটা আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজ যাতে আমরা করতে পারি আমাদের দেশে, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি করার জন্য, এটা হচ্ছে আরেকটা লক্ষ্য ছিল আমাদের ইকোনমিক প্ল্যানিং এর, টু ইনক্রিজ দ্য এমপ্লয়মেন্ট লেভেল। এমপ্লয়মেন্ট জেনারেট না হলে কখনো সেই দেশ উন্নতি করতে পারবে? পারবে না নিশ্চয়ই। কারণ দেশের জনসাধারণের কাছে যদি এমপ্লয়মেন্ট না থাকে, তাদের কাছে রোজগার আসবে না, ইনকাম না থাকলে ইকোনমিক গ্রোথও করবে না, তাই না? এটা তো আমরা পড়েছি সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে আমাদের আমাদের যেটা চেইন, আমরা ওটা অলরেডি লাস্ট ক্লাসে পড়েছিলাম। নেক্সট বলেছে সেলফ সাফিসিয়েন্সি। সেলফ সাফিসিয়েন্সির কথা এখানে বলা হচ্ছে। ইন্ডিয়া aims to be self sufficient in major commodities and also increase exports through economic planning। যেটা আমরা আজকের ডেটে পড়ছি সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বিভৎস ভাবে আন্দোলন হচ্ছে চায়নার গুডস কে বয়কট করার জন্য। বিকজ আমরা সবাই জানি যে গত কিছুদিন থেকেই চায়নার সাথে ভারতবর্ষের যেটা সম্পর্ক সেটা কিছু একটা ভালো যাচ্ছে না। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে না, অ্যাকচুয়ালি আমি স্ক্রিন শেয়ার করতে তাহলে ভুলে গেছি, সরি। চলো। আচ্ছা এখন ঠিক আছে? এখন দেখতে পারছো? এখন ঠিকঠাক দেখতে পারছো? ওকে চলো, একদম চলো। সরি, হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য বেশি মানে খুশি হয়ে আছি, তো তার জন্য মানে ছোট মোটো ভুলভালগুলি হয়ে যাচ্ছে আর কি, কোনো ব্যাপার না। চলো, তো আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা তোমাদেরকে আমি বুঝালাম। ইনক্রিজ লেভেল অফ এমপ্লয়মেন্ট, সেলফ সাফিসিয়েন্সি আমরা অলরেডি পড়লাম। সেলফ রিলায়েন্ট যেটা আমরা বলেছি, যেটাকে আমরা বলতে পারি আত্মনির্ভর ভারত, যেটা আমরা অলরেডি দেখছি আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান যেটা বলছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা 1961 1966 সাল থেকেই আমরা দেখে এসেছি, কিন্তু ভারতবর্ষ পুরোপুরি ভাবে সেলফ সাফিসিয়েন্সি হতে পারেনি। যদিও বা বর্তমানের যে ভারত সেটাতে যথেষ্ট আমরা ইমপ্রুভ করেছি, বাট পুরোপুরি ভাবে না, পুরোপুরি ভাবে না। যদি আমরা ইকোনমিক স্টেবিলিটির কথা বলি, ইকোনমিক স্টেবিলিটি ডেভেলপমেন্টের জন্য ইকোনমিক প্ল্যানিং দরকার। Economic planning in India also aim to stable the market condition in addition to the economic growth of India. মার্কেট কন্ডিশনকে স্টেবল করার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং এর দরকার ছিল, যার জন্য আমরা প্ল্যানিংটাকে চেয়েছিলাম বা প্ল্যানিংটা এসেছিল।
This means keeping inflation low while also making sure that deflation in prices does not happen. তার মানে জিনিসপত্রের দাম, যেমন আমরা জানি সবাই যে ইনফ্লেশন মানে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়ে যাওয়া, কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে না যায় তার জন্য কি করে, সবসময় মার্কেটের ব্যবস্থার উপরে নজর রাখে। কিন্তু আমরা যদি দেখি ভারতবর্ষের ক্ষেত্রে একটা মার্জিনাল, একটা মিনিমাম ইনফ্লেশন রেট কিন্তু মার্কেটে সবসময় বজায় রাখা হয়, যাতে করে মার্কেটের যেটা প্রাইস রেট সেটা কখনো নিচে পড়ে না যায় বা জিনিসপত্রের মূল্য যাতে হ্রাস হয়ে না যায়, যেটাকে আমরা বলতে পারি ডিফ্লেশন যাতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে একটা 4% ইনফ্লেশন রেটকে কিন্তু অন এন এভারেজ টাইমে মেনটেন করে রাখার চেষ্টা করে। 4% ইনফ্লেশন রেটকে অন এন এভারেজ টাইমে মেনটেন করে রাখার চেষ্টা করে। ঠিক আছে, মুদ্রাস্ফীতি একদমই ঠিক। ঠিক আছে, তো সেই ব্যবস্থাটাকে যদি স্টেবল রাখা যেতে পারে মার্কেটে, তার জন্য ইকোনমিক প্ল্যানিং এর দরকার ছিল। এবং যদি আমরা আরো দেখি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড প্রভিশন অফ এফিশিয়েন্ট সোশ্যাল সার্ভিস, তার জন্য ইকোনমিক প্ল্যানিং এর দরকার ছিল। রিজনাল ডেভেলপমেন্ট, জায়গা বিশেষ, গ্রাম্য অঞ্চল হোক, শহর অঞ্চল হোক, নগর অঞ্চল হোক, তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ইকোনমিক প্ল্যানিং যথেষ্ট দরকার ছিল। comprehensive and sustainable development. Now my question is, what is sustainable development? বলো তো দেখি। These all are the objective of economic planning. আমরা এখনো ইকোনমিক প্ল্যানিং এ পুরোপুরি ঢুকিনি, বুঝছি না। রাজেন্দ্রনাথ কি বুঝছো না? সব কেমন গুলিয়ে গেল, অ্যাকচুয়ালি ক্লাসটা মিডিলে অল্প গুলিয়ে গেছে, তো তার জন্য পুরোপুরি গুলিয়ে গেল তোমাদের। ঠিক আছে, ওকে, আমি তাহলে আরেকবার প্রথম থেকেই তোমাদেরকে আমি পড়াচ্ছি। ঠিক আছে, প্রথম থেকে আমি একবার আসছি। প্রথম বলতে এই অবজেক্টিভের প্রথম থেকে আমি একবার আসছি। চলো, তোমাদের গুলিয়ে গেলে হবে না, আমি এই ক্লাসের মধ্যেই পুরোপুরি বুঝিয়ে দিয়ে যাব। দেখো, আমরা তাহলে দেখলাম যে প্রথম যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা ছিল, সেই প্ল্যানের থেকে আরম্ভ করে 5 ইয়ার প্ল্যান পর্যন্ত আমাদের দেশের সরকার কি ছিল, যে দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে, বাট সেখানে প্রাইভেট সেক্টর বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এসবের ক্ষেত্রে একটু কিছু রেস্ট্রিকশন ছিল, যতটা ফ্লেক্সিবল ছিল না। কিন্তু আমরা জানি যে 1993 সালের পরের থেকে, যখন থেকে এলপিজি মডেল চলে আসলো, 1997 বলেছে আমাদের 5 ইয়ার প্ল্যানের শেষ মুহূর্ত। তারপরের থেকে কিন্তু আমরা আপ টু 12th 5 ইয়ার প্ল্যান পর্যন্ত আমরা কিন্তু প্ল্যানিং, যে আমাদের প্ল্যানিং কমিশন, সেটা কিন্তু যথেষ্টভাবে ফ্লেক্সিবলের সাথে কাজ করেছে। এবং 12th 5 ইয়ার প্ল্যান 2015 সালে আমাদের প্ল্যানিং কমিশনকে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করে, অ্যাবলিশ করে শুরু হয়ে গেছে কি, শুরু হয়ে গেছে আমাদের নীতি আয়োগ। এতটুকু অবধি সবার ক্লিয়ার ছিল? এতটুকু অবধি সবার ক্লিয়ার কিনা একবার কমেন্ট করে বলো তো দেখি, এতটুকু অবধি সবার ক্লিয়ার কিনা? অবজেক্টিভ থেকে বলবো, এতটুকু অবধি সবার ক্লিয়ার ছিল তো? শিওর, ওকে। এবার যদি আমরা দেখি the main objective, আমরা অবজেক্টিভটাকে অল্প এলাবোরেটলি আমরা আলোচনা করব, একটু এলাবোরেটলি। কারণ আমাদের পরীক্ষায় অনেক সময় যদি কেউ ডেসক্রিপটিভ যদি লিখছো, তাহলে তো অবজেক্টিভ তোমাকে দিয়ে দিতেই পারে, এবং অবজেক্টিভ লিখলেও মানে অবজেক্টিভ কোশ্চেন যদি তুমি মার্ক করো, তাহলেও কিন্তু তোমার এই অবজেক্টিভ গুলির মধ্যে থেকে যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে দিতে পারে। কি ছিল? ফার্স্ট ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট। কি বলেছিল? The main objective of planning in India is the economic development of India is measured by increase GDP and per capita income. একটা দেশের ইকোনমিক উন্নতি, ইকোনমিক ডেভেলপমেন্ট বা গ্রোথ আমি কি করে বুঝবো? যখন সেই দেশের জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, ন্যাশনাল ইনকাম যখন গ্রোথ হচ্ছে। এবং এই জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, ন্যাশনাল ইনকাম, এইসবকে যদি এই সবকটাকে যদি আমার উন্নতি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে একটা প্ল্যানের মধ্যে দিয়ে আমাকে চলতে হবে, যার জন্য ইকোনমিক প্ল্যানিং ইজ যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। নেক্সট ছিল আমাদের ইনক্রিজ লেভেল অফ এমপ্লয়মেন্ট। আমরা সেদিন বলেছিলাম সাপ্লাই এন্ড ডিমান্ড। যদি এমপ্লয়মেন্ট জেনারেট না হয় একটা অর্থনৈতিক ব্যবস্থাতে, তাহলে মানুষের কাছে কি আসবে না? রোজগার আসবে না, ইনকাম আসবে না। ইনকাম না আসলে মার্কেটে ডিমান্ড বাড়বে না। মার্কেটে যদি জিনিসের ডিমান্ড না থাকে, তাহলে প্রোডাকশনও ফল করবে। প্রোডাকশন যদি ফল করে, আলটিমেটলি যে সাইকেলটা আছে আমাদের ইকোনমিক অর্থনৈতিক যে সাইকেলটা, সেটা কিন্তু স্লো ডাউন হয়ে যাবে।
তাহলে তার থেকে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কখনোই পসিবল না। তাহলে আমাদের কি করতে হবে, ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে দিয়ে আমাদের ইনক্রিজ করতে হবে লেভেলস অফ এমপ্লয়মেন্ট, লেভেলস অফ এমপ্লয়মেন্টকে ইনক্রিজ করা, এটা আমাদের ইকোনমিক প্ল্যানিং এর একটা মাপকাঠা ছিল। সেলফ সাফিসিয়েন্সি, আত্মনির্ভর ভারত, যেটা আমরা অলরেডি এখন আমরা পড়ছি, আত্মনির্ভর ভারত, ঠিক আছে, আত্মনির্ভর ভারত আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট যদি হতে হয়, আত্মনির্ভর যদি হতে হয়, তাহলে আমাদেরকে একটা প্ল্যানিং চাই, একটা প্রপার প্ল্যানিং চাই। কারণ আমরা সবাই খুব ভালো মতোই জানি যে আমরা কখনো একদিনে পুরো ভারতবর্ষকে বিশ্বের ভিতরে 1 নম্বর পজিশন অর্থনৈতিক ব্যবস্থা করতে পারবো না। সেই 1 নম্বর পজিশনে আনতে গেলে আমাদেরকে যথেষ্ট প্ল্যানিং চাই, যথেষ্ট টার্গেট চাই, যথেষ্ট গোলস চাই, লক্ষ্য চাই। কেউ কোনোদিনও কোনো ব্যক্তি একদিনে বা 1 মাসে সে WBCS অফিসার হতে পারে না যদি তার ব্যাকগ্রাউন্ড বা ভিত, যেটাকে আমরা বলতে পারি, তার ভিত যদি স্ট্রং না থাকে। তাহলে ভিতটা স্ট্রং আমার কি দিয়ে হবে? আমার ভিতটা স্ট্রং হবে যখন আমি নিজেকে প্রস্তুত করব তার জন্য। এবং প্রস্তুত করার জন্য আমার কি চাই? প্রস্তুত করার জন্য আমার চাই একটা প্রপার প্ল্যানিং, প্রপার প্ল্যানিং। অনেক ছাত্ররা এরকম আছে, যখন সে পরীক্ষায় পাস করে যায়, অনেকে এরকম বলে যে আমি তো শুধুমাত্র 2 মান্থসের প্রিপারেশনে প্রিলিমস ক্লিয়ার করে দিয়েছি। ভাই সম্ভব না। বিকজ হয়তোবা তুমি ঠিকই আছে, তুমি 2 মাসের প্রিপারেশনে হয়তোবা তুমি প্রিলিমস ক্লিয়ার করেছো, কিন্তু তোমার যেটা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে তুমি অনেক আগের থেকে তুমি তৈরি করেছো। এটার বাইরে তুমি একদম ফ্রেশার, তুমি 2 মাসের মধ্যে প্রিলিমস তুমি ক্লিয়ার করতে পারবে না যদি তোমার প্রপার প্ল্যানিং না থাকে, তুমি যদি পড়াশোনা ঠিকঠাক ভাবে না করো। তাহলে আমাকে সেই প্রিলিমস পরীক্ষাটা পাস করতে হলে আমাকে একটা প্রপার প্ল্যানিং চাই, প্রপার প্ল্যানিং চাই। এবং সেটাকে আমরা কি বলছি? সেলফ সাফিসিয়েন্সি বা সেলফ আত্মনির্ভর, আত্মনির্ভর আমাকে হতে হবে। ইকোনমিক স্টেবিলিটি, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া অলসো এম টু স্টেবল দ্য মার্কেট কন্ডিশন, মার্কেট কন্ডিশনকে স্টেবল করতে হবে। মানে যেখানে আমার একটু কিছু পরিমাণে ইনফ্লেশন তো থাকবে, কিন্তু খুব বেশি পরিমাণে ইনফ্লেশন হবে না, আবার ডিফ্লেশনের ফলে মার্কেট একদমবারে পড়েও যাবে না। এই যে সিস্টেমটা, এই যে মেনটেন করাটা, এই মেনটেনটাও আমাকে করতে হবে। এবং যার জন্য আমরা দেখি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু তুমি দেখবে মার্কেটে যখন ডিমান্ড বেড়ে যায়, আমরা পড়েছি সাপ্লাই এবং ডিমান্ডের রিলেশনটা লাস্ট ক্লাসে, যখন ডিমান্ড বাড়ে তখন প্রোডাকশন বাড়ে, যখন তোমার জিনিসের ডিমান্ড বাড়বে তখন তুমি কি করবে? জিনিসের দামটা আস্তে আস্তে করে বাড়াবে, যে আমার জিনিস তো 10 টাকা হলেও মানুষ নিচ্ছে। কিন্তু সেই সময় কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেটের মধ্যে দিয়ে টাকাকে কিন্তু মার্কেট থেকে সরিয়ে দেয় অল্প করে। কিন্তু কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে একটা একটা এভারেজ রেট অফ ইনফ্লেশন সবসময় মেনটেন করে চলে, যাতে মুদ্রা হ্রাস হয়ে না যায় বা ডিফ্লেশন যাতে হয়ে না যায়। এবং সেই পার্সেন্টেজটা কত? সেটা ম্যাক্স টু ম্যাক্স 4%। একটা ইনফ্লেশন রেট মার্কেটে মেনটেন করে রাখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যাতে মূল্যের দাম, জিনিসপত্রের প্রোডাকশনের দাম একেবারে পড়ে না যায়, যাতে করে মার্কেটের ব্যবস্থাটা আমাদের স্টেবল হয়ে থাকবে। এতটুকু কে কে বুঝতে পেরেছো? এখন বলো, এতটুকু কে কে বুঝতে পেরেছো? একবার বলো। ক্রিস্টাল ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার তো? ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটি তোমাদেরকে 0 থেকে 100 অবধি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এখানেই পড়াবো, একবার এইভাবে পড়াবো যে পড়াটা শেষ হওয়ার পরে তোমার মাথায় পুরোপুরি কনসেপ্ট পুরো ছবির মতো এঁকে যাবে। এটা হচ্ছে আমার লক্ষ্য। ক্লিয়ার? সুকেন্দু, 4% মানে হচ্ছে মার্কেটে একটা অন এন অ্যাভারেজ, সেটা 4ই যে হবে সেমন কোনো ব্যাপার নেই, 2 পয়েন্ট সামথিং হতে পারে, 3% হতে পারে, 4%, বাট অন এন অ্যাভারেজে একটা 4% কে অ্যাভারেজ হিসেবে রেখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মার্কেটে একটা ইনফ্লেশন রেটকে বজায় রাখার চেষ্টা করে। ঠিক আছে? সুমিতা বলছে পলিটি আর ইকোনমিক পড়ানোর, কেন জিওগ্রাফি ভালো লাগে না সুমিতা? ভাই কিছু করার নেই, ঠিক আছে, বাড়িতে যাচ্ছি, এবার থেকে আরো দারুণ দারুণ ক্লাস করাবো। শুধুমাত্র আজকে ক্লাস যা হচ্ছে হোক, নেক্সট 2 দিন রেস্ট করো সবাই, একদম শনিবার থেকে দেখবে একদম ধামাকাধার ক্লাস, যদি আমি কোয়ারেন্টাইনে না থাকি। ঠিক আছে? কোয়ারেন্টাইনে থাকলেও ক্লাস হবে ঠিকঠাক, বাট বাড়িতে গেলে বেশি ভালো করে হবে। ঠিক আছে? ওকে, একদম নীলাঞ্জন, একদম এই তিনটেই তোমাদের হচ্ছে মেন পিলার সাবজেক্ট ফর WBCS। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমরা কি বলেছে? সোশিয়াল ওয়েলফেয়ার and provision of efficient social service.
মানে ইকোনমিক প্ল্যানিং এর মাধ্যম দিয়ে সমাজের উন্নতি করার একটা চিন্তাধারা, সেটা তো আমাদের ভারতবর্ষ তো সবসময় একটা সোশ্যাল ওয়েলফেয়ারের কথা চিন্তা ভাবনা করেই রাখে, সেটা একটা লক্ষ্য ছিল। রিজনাল ডেভেলপমেন্ট, এই যে বড় বড় ইকোনমিক প্ল্যানিং, বড় বড় সিটি, বড় বড় যে শহর নগরগুলিকে তাদেরকে উন্নতি করতে হবে, তাদের ইকোনমিক গ্রোথ করতে হবে, তার জন্য একটা প্ল্যানিং এর প্রয়োজন ছিল আমাদের। comprehensive and sustainable development. Now my question is, what is sustainable development? Now what is sustainable development? দেখি তো কমেন্ট বলো তো দেখি। আমি অনেক সময় ক্লাসে তোমাদেরকে বলি what is sustainable development. Now what is sustainable development? দেখি কমেন্ট করে বলো তো দেখি বন্ধুরা, what is sustainable development? নির্মল হোম কোয়ারেন্টাইন, অ্যাকচুয়ালি আমি হয়তো পেট মানে হোটেল কোয়ারেন্টাইনে যাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেখানে আমাকে থাকতেই হবে, 2 দিন মতো তো থাকতে হবে মিনিমাম, ঠিক আছে। তো হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? ফর ফিউচার কনসার্ন, সাকসেসিভ ডেভেলপমেন্ট, কন্টিনিউ গ্রোথ। স্বর্ণালী বলছে, দারুণ স্বর্ণালী, খুব সুন্দর। ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চিত করে বর্তমানের চাহিদা মেটানো, খুবই দারুণ। যার ডেভেলপমেন্ট তা পরিবর্তিত সিচুয়েশনে রেলিভেন্ট ইরেলিভেন্ট না হয়। খুব সুন্দর ঈশিতা, সবাই নিজে নিজের মতো তোমাদের ভাব ব্যক্ত করছো, এই তো তোমরা ইকোনমিক্স এর দিকে আগিয়ে যাচ্ছ একদম, এই তো আস্তে আস্তে করে তোমরা সব দিকে আগিয়ে যাচ্ছ। এইভাবেই তো তোমরা শিখবে। কেউ কোনো জিনিস শিখে আসে না ভাই, কারণ আমি জিওগ্রাফি নিয়ে মাস্টার্স করেছি, বাট আমি ইকোনমিক পড়াচ্ছি, পলিটি পড়াচ্ছি, নিশ্চয়ই আমিও প্রিপারেশন করেছি তোমাদের মতো করেই, ঠিক আছে। এইভাবে পড়ে পড়ে এসে কিন্তু সবাই শিখতে পারে, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমি সম্পদের ব্যবহার করব, কিন্তু আমি সেটাকে সাকসেসিভ ডেভেলপমেন্ট হিসেবে রাখবো, বা ফিউচার জেনারেশনের জন্য কনজাম করব, এবং বর্তমানের চাহিদাও আমি পূরণ করব। Development of all economic sectors such as agriculture, industry and service is one of the major objective of economic planning ছিল। Reduction in economic inequality, সমাজে অর্থনৈতিক যে উচ্চ নিচ ভাব সেটাকে আমি কম করতে হবে। Measures to reduce the inequality through progressive taxation, employment generation and reservation of jobs has been central objective of Indian economic planning since independence. এই যে এখানে বলেছে রিজার্ভেশন অফ জবস, আমাদের ইকোনমিক যদি ব্যবস্থাকে, অর্থনৈতিক ব্যবস্থাকে যদি স্টেবল করতে হয়, তাহলে আমাদেরকে রিজার্ভ করতে হবে সিট। কাদের জন্য? যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর লোকেরা আছে, তাদেরকেও আমাদেরকে মূল রাস্তায় আনতে হবে। সোশিয়াল জাস্টিস, সমাজের প্রত্যেকজন ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হবে। সোশিয়ালি তাদেরকে সবাইকে জাস্টিস দিতে হবে। তার মানে সামাজিক যে ফ্যাসিলিটিস গুলি আছে সেটা সমানভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে হবে। এটাও ছিল আমাদের ইকোনমিক যে প্ল্যানিং তার একটা লক্ষ্য। পভার্টি রিডাকশন এবং এমপ্লয়মেন্ট এবং সোশিয়াল, আমরা যদি সোশিয়াল সার্ভিসেস, পভার্টি রিডাকশন, গরিবি হটাও, যেটা ভারতবর্ষের একটা মূল মন্ত্র ছিল, গরিবি হটাও। আমরা পড়বো, আমরা যখন ইকোনমিক প্ল্যানিং গুলি পড়বো সেখানে আমাদের আছে, থাকবে গরিবি হটাও, যেটা এখন অব্দি কিন্তু সরে যায়নি ভারতবর্ষে থেকে। এই ব্যবস্থাটার জন্য ইকোনমিক প্ল্যানিং এর দরকার। ইনক্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমরা প্রত্যেকেই একটা গুড স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য কিন্তু আজকে এই লড়াইটা করে যাচ্ছি, তাই তো? প্রত্যেকেই। আজকে তোমরা ডাব্লিউবিসিএস অফিসার হবে, ইন্দিরা গান্ধীর স্লোগান একদম। আজকে তোমরা ডাব্লিউবিসিএস অফিসার হবে, দেন তোমরা কেন চাচ্ছ ডাব্লিউবিসিএস অফিসার হতে? এক, সমাজের কামকাজ উন্নতি করার জন্য, বা সমাজের প্রত্যেকটা সেক্টরে তোমাদের কিছু না কিছু ওয়ার্কের অবদান থাকে, তার জন্য, সামাজিক ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, প্রশাসনিক ব্যবস্থায় নিজের কিছু অবদান দেওয়ার জন্য। এবং তার পেছনে কিন্তু একটা কিন্তু রিজন ভাই আলটিমেটলি আছে, স্যার স্যালারিটা কিন্তু স্যার খুব সুন্দর, একটা বড় নীলবাত্তিওয়ালা গাড়ি পাওয়া যায়, এটা আমাদের লক্ষ্য কি? কিন্তু এটা কিন্তু লক্ষ্য থাকে, এটা একটা বিশাল বড় লক্ষ্য, অপ্রিয় সত্য কথা, ঠিক আছে। নিজের লাইফস্টাইল, সুমন একদমই ঠিক, অপ্রিয় সত্য কথা এটাই যে স্যার প্রচুর টাকা আছে। কেউ কেউ তো ভাবছে স্যালারি পাওয়াটা অবজেক্টিভ, একদম প্রমোশন প্লাস স্যালারি এটা সেকেন্ডারি, একদম ঠিক। পাওয়ার, সুকেন্দু ডেফিনেটলি পাওয়ার। স্বর্ণালী সোসাইটিতে কিছু দিতে চাই, এটাও ঠিক, সবকিছুই হয়ে আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা কিন্তু চাই একটা গুড স্ট্যান্ডার্ড অফ লিভিং,
একটা গুড স্ট্যান্ডার্ড অফ লিভিং। কারণ এটা ইকোনমিক্সের ক্ষেত্রে বলা হয় যে সামাজিক ভাবে নিজেকে স্বাবলম্বী করারটা হচ্ছে কিন্তু আমাদের এক ধরনের লক্ষ্য হয়ে দাঁড়ায়, তাই না? ইকোনমিক্স কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু কোনো না কোনো জায়গায় কথা বলেছে, অর্থনৈতিক স্বাবলম্বিতা। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলি, এইগুলি ছিল আমাদের স্যালারি এন্ড রেসপেক্ট, একদম এই বিষয়গুলি ছিল আমাদের কি, এই বিষয়গুলি আমাদের ছিল মেন অবজেক্টিভ, মেন অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং, মেন অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি আজকে আর এইখান থেকে আর শুরু করব না, কারণ এটা একদমবারে ফ্রেশ হয়ে আছে। তোমাদের সাথে আমি দু তিনটে কথা নিয়ে আলোচনা করতে চাই একটু, ঠিক আছে? আমাদের অবজেক্টিভ পুরোপুরি ক্লিয়ার, আমরা নেক্সট ক্লাসে অনন্যা একদমই ঠিক না, অনন্যা এটা অনেক ক্ষেত্রেই এটা কথাটা ঠিক হয় না, বিকজ প্রাইভেট কোম্পানিও যথেষ্ট বেশি স্যালারি দেয় গভর্নমেন্ট অফিসারদের থেকে, যথেষ্ট বেশি স্যালারি দেয়, ঠিক আছে, যথেষ্ট বেশি স্যালারি দেয়, এবং প্রাইভেট কোম্পানির ফ্যাসিলিটিও প্রচুর থাকে। বাট আলটিমেটলি সমাজে একটা সম্মান, রেসপেক্ট, সমাজের সামাজিক ব্যবস্থাকে পরিবর্তন, সবকিছুই কিন্তু এর পিছনে আলটিমেট একটা গোল হয়ে থাকে। ঠিক আছে, একদম। চলো তাহলে বন্ধুরা দেখো, তোমাদের সাথে আজকে আমি এতটুকুই আজকে অব্দি রাখছি। সিকিউরিটি, ইয়েস, আমি এতটুকু আজকে অব্দি রাখছি। আমি নেক্সট ক্লাসে মানে শনিবার দিন তোমাদের যেটা আমার নেক্সট ইকোনমিক্স এর ক্লাস, ঠিক আছে, সেই ইকোনমিক্স এর ক্লাসে আমি কিন্তু কি করব, আমি এই 5 ইয়ার পঞ্চবার্ষিক পরিকল্পনার একদম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে পুরোপুরি 12টা পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং তার সাথে সাথে নীতি আয়োগের সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে আসতে কার কার প্রবলেম? বিকেল 5টার দিকে কোনো পেড ব্যাচ থাকে না, এবং কর্মসূত্রেও যারা থাকো, ঠিক আছে, কর্মসূত্রেও যারা তোমরা কাজ করছো, সবাই তো আর কাজ করছে না এখানে। বিকেল 5টার দিকের ক্লাসে আমি ম্যাক্সিমাম 30 to 40 স্টুডেন্ট পাই। এই ব্যাচে নিয়ার অ্যাবাউট 300 স্টুডেন্ট আছে। রেকর্ডেড কেন দেখো ভাই, রেকর্ডেড সব দেখলে হয় না, লাইভ সেশনে আসবে, অনেক কথা সেখানে আলোচনা, তোমাদের সাথে ডাইরেক্টলি তোমাদের মনোভাবনাগুলো বুঝতে পারবো। আসতে হবে, আসতে হবে। শুভদীপ, সি এর ক্লাসটা সকালে করলে ভালো হয়, বর্তমান লকডাউন উঠে যাচ্ছে, সকালে সমস্যা হবে, অনেকের অনেক ধরনের ক্লাস থাকবে, কিছু কাজ থাকবে, ঠিক আছে? তথাপি বাড়িতে যাচ্ছি তো, দেখা যাক সকালের দিকে, ঠিক আছে, অফিস থাকে, এটাই সকালের দিকে অনেকেরই, সবাইকে আসতে হবে। কেন তোমরা আসো না? তোমাদের জন্য আমি দারুণ করে ক্লাসেস গুলি নিয়ে আসি, তোমরা রেকর্ডেড দেখবে, রেকর্ডেডও তো সবাই দেখো না, সবাই তো রেকর্ডেডও দেখো না, তাহলে কি করে হবে ভাই? কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো, কারেন্ট অ্যাফেয়ার্সটা কত বড় একটা রোল প্লে করে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। দেখো আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি, তোমরা কিন্তু সেই ভুলগুলি করো না, ঠিক আছে, ভুলগুলি করো না ভাই, আমি তোমাদেরকে বারবার করে বলছি, ঠিক আছে? সবাই ক্লাসে জয়েন করো, ভালো করে জয়েন করো, এবং তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমার ক্লাসগুলির তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের নিচেই যে তোমরা পিডিএফ পাবে, মানে পেড ব্যাচের কথা বলছি, পেড ব্যাচের কথা বলছি, পিডিএফ যে পেয়ে যাবে সেমন কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ এই ধরে নাও আজকে আমি ইকোনমিক প্ল্যানিংটা টাচ করলাম, আমি আজকে ইকোনমিক প্ল্যানিং এর পুরোপুরি পিডিএফটা দিয়ে দিব, কিন্তু নেক্সট ক্লাসে আমি ইকোনমিক প্ল্যানিং নিয়ে আলোচনা করব, তাহলে নেক্সট ক্লাসে আমি আবার পিডিএফটা দিয়ে কোনো লাভ নেই। তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, সবাই একটা খাতা তৈরি করবে, সেই খাতায় রোজ কোন স্যার ক্লাস করাচ্ছে, কি চ্যাপ্টারটা পড়ালো, সেটা কি কমপ্লিট হলো কি না, এই বিষয়গুলি খাতাতে নোট ডাউন করে রাখবে, পুরোপুরি ভাবে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে, পুরোপুরি ভাবে নোট ডাউন করে রাখবে এই বিষয়গুলি, তাহলে তোমরা কনফিউজ হবে না প্রত্যেকটা স্যারের। সডনলি, ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি তো, দেখা যাক, ঠিক আছে, বাড়িতে যাচ্ছি, একটু মায়ের হাতে খাওয়া দাওয়া করি 2-4 দিন, ঠিক আছে? ওকে, তোমরা বাইস করো না, হোয়াট এভার মাই ডিসিশন দ্যাট ইজ ফাইনাল, আমি একটা ডিসিশন নেব, নতুন করে আরেকটা ডিসিশন আমি নেব, আই এম টকিং উইথ মাই ম্যানেজমেন্ট এন্ড দেন আই উইল টেক এ ডিসিশন, ওকে? তাহলে বন্ধুরা, তাহলে তোমাদের সাথে আর দেখা এখন 2 দিন পরেই হবে, কালকে বাড়িতে যাচ্ছি, ভালো করে পড়াশোনা করো সবাই, তোমাদের জন্য আমরা আছি, হোয়াট এভার হেল্প ইউ নিড, হোয়াট এভার হেল্প ইউ ওয়ান্ট, আমার লক্ষ্য একটাই, তোমাদেরকে ডাব্লিউবিসিএস এর মেন্স 150+ স্টুডেন্ট এই গ্রুপ থেকে ডাব্লিউবিসিএস এর মেন্স লিখবে, এবং আমি চাই যতজন এখান থেকে মেন্স লিখবে প্রত্যেকজন যেন ডাব্লিউবিসিএস অফিসার হয়ে বাড়ায়, এবং কলকাতা যখন ঘুরতে যাব প্রত্যেকটা জায়গায় যেন আমাদের
বা আমার প্রত্যেকটা জায়গায় আমার স্টুডেন্টরা পোস্টিং হয়ে থাকে। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই আমাকে বেস্ট উইশেস জানাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কালকে কলকাতাতে যাব, কালকে দুপুর 12টার থেকে যদি কারো দরকার থাকে, ঠিক আছে কালকে কলকাতাতে যাব, কালকে কলকাতাতে আমি 12টার মধ্যে পৌঁছে যাব, ঠিক আছে? 12টার থেকে কলকাতাতেই থাকবো বিকেল 2:10 পর্যন্ত, 2টো পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আজকের মধ্যে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, এন্ড দেন দেখা হবে একবারে শনিবার থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।